হ্যাঁ, আজকে দেখব আমরা ভারতের মাটি সম্পর্কিত প্রশ্নগুলো, যে ভারতের মাটি বা সয়েলস অফ ইন্ডিয়া সংক্রান্ত যে প্রশ্নগুলো আসে সেগুলো একবার দেখে নেব আমরা এই ভিডিওতে। দেখো, ভারতের মৃত্তিকা পড়তে গেলে প্রথমেই যেটা পড়তে হবে, যে এই নামটা পড়তে হবে ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। ICAR এরা, এই সংস্থাটা ভারতের মাটিকে 8টা ভাগে ভাগ করেছে, মেজর গ্রুপ 8টা। তার মধ্যে গুরুত্বপূর্ণ ভাগগুলো আমরা আলোচনা করব এবং চাকরির পরীক্ষায় যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো আমরা আলোচনা করছি। প্রথম দেখো, অ্যালুভিয়াল সয়েল বা পলিমৃত্তিকা। অ্যালুভিয়াল সয়েল বা পলিমৃত্তিকা, দেখো ভারতে যত মাটি রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অ্যালুভিয়াল সয়েল বা পলিমৃত্তিকা। আর ভারতে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে কিন্তু এই অ্যালুভিয়াল সয়েল গ্রুপ। ভারতে সবচেয়ে বেশি পরিমাণে কোন মাটি পাওয়া যায়? পলি মাটি পাওয়া যায়। কারণ গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র এই তিনটের উপত্যকায় কিন্তু এই ভারতবর্ষ মোটামুটি গড়ে উঠেছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ মাটি হচ্ছে পলিমৃত্তিকা। এবং এই পলিমৃত্তিকার যে গঠন, তা পৃথিবীর মধ্যে সবচেয়ে উর্বর করে তুলেছে এই মাটিকে। এই পলিমৃত্তিকা কিন্তু সব পৃথিবীর মধ্যে সবচেয়ে মোস্ট ফার্টাইল ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে উর্বর মৃত্তিকা হচ্ছে পলিমৃত্তিকা। বেসিক্যালি এর মধ্যে নাইট্রোজেন থাকে আর হিউমাস থাকে, যা সার হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাটির উর্বরতা রক্ষার জন্য। তো হিউমাস আর নাইট্রোজেনের আধিক্য দেখা যায় এই পলিমৃত্তিকায়। পরবর্তী বিষয় যেটা পলিমৃত্তিকা থেকে তোমাদের জানতে হবে সেটা হলো, এটা মোটামুটি পাঞ্জাব থেকে আসাম পর্যন্ত কিন্তু বিস্তৃত অঞ্চল জুড়ে এটা রয়েছে। আর এছাড়াও নর্মদা উপত্যকা, তাপ্তি উপত্যকা মধ্যপ্রদেশের এবং গুজরাটের, এবং মধ্যপ্রদেশ ও উড়িষ্যার মহানদী উপত্যকায়, গোদাবরী নদীর উপত্যকা যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে, কাবেরীর উপত্যকা যেটা তামিলনাড়ুতে রয়েছে, এই জায়গাগুলি কিন্তু এই পলিমৃত্তিকায় কিন্তু আধিক্য রয়েছে এই জায়গাগুলোতে। তো প্রসঙ্গত যেটা বলছিলাম, পলিমাটির আধিক্য এই যে গঙ্গা, ব্রহ্মপুত্র, নর্মদা, তাপ্তি, এই মহানদী, গোদাবরী এবং কৃষ্ণা এবং দক্ষিণ ভারতের কাবেরী, এই সমস্ত যে নদীগুলোর উপত্যকা অঞ্চল রয়েছে, এই যে উপত্যকা অঞ্চল যেগুলো রয়েছে, এই উপত্যকা অঞ্চলগুলিতে কিন্তু পলিমৃত্তিকার আধিক্য কিন্তু রয়েছে আমাদের ভারতবর্ষে। তো এবার আলোচনা করছি দুটো গুরুত্বপূর্ণ বিষয়ের, দুটো বিষয় যেটা জানা তোমাদের দরকার, সেটা হচ্ছে, একটা হচ্ছে খাদর আর একটা হচ্ছে ভাঙর। এই খাদর শব্দের অর্থ হচ্ছে নব্য বা নতুন পলিমাটিদের খাদর বলা হয়। আর ভাঙর যেটা হচ্ছে পুরাতন পলিমাটি, এটা বেশিরভাগ ক্ষেত্রেই কাদা ও কাঁকড় দিয়ে তৈরি হয়। আর খাদরটা হলো নতুন পলিমাটি, ভাঙরটা হলো পুরনো পলিমাটি। এটা পরীক্ষায় আসে, এটা একটু জেনে নিও, সুবিধা তোমাদের চাকরির জন্য সুবিধা থাকবে। দেখো, এই যে ভিডিওটা আমি বানাচ্ছি, এটা কিন্তু শুধুমাত্র যারা পড়াশোনাটা শুরু করছো তাদের জন্য। এরপরেও আরও দু একটা জিনিস জানতে হবে। তোমরা প্রথমে প্রাথমিক পার্টটা নাও, তারপরে ধীরে ধীরে তার উপরে অন্যগুলো ডেভেলপ করো। পরবর্তী মৃত্তিকা দেখছি আমরা ব্ল্যাক মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল বা কৃষ্ণ মৃত্তিকা। দেখো, এই ব্ল্যাক সয়েল বা কৃষ্ণ মৃত্তিকা, এর অপর নাম হচ্ছে রেগুর মাটিও বলা হয়। এর মধ্যে লোহা আর অ্যালুমিনিয়ামের আধিক্য প্রচুর। দেখো, যে লাইনগুলো বলছি সেগুলোই কিন্তু পরীক্ষায় আসে। এবং এই যে ব্ল্যাক সয়েল বা কৃষ্ণ মৃত্তিকা, এই কৃষ্ণ মৃত্তিকা কিন্তু কটন চাষের জন্য কিন্তু আদর্শ, কটন ক্রপ চাষের জন্য কিন্তু বা তুলা চাষের জন্য আদর্শ হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, বা যার অপর নাম হচ্ছে রেগুর। এই মাটি মোটামুটি তৈরি হয়েছে এই যে দাক্ষিণাত্য যে মালভূমি রয়েছে বা ডেকান প্লেটু রয়েছে, এই ডেকান প্লেটু হাজার হাজার বছর আগে যে অগ্নুৎপাত ঘটেছিল বা ভলকানিক অ্যাক্টিভিটি ঘটেছিল, তার থেকে যে গলিত লাভা বেরিয়ে এসেছিল, সেই লাভা জমে the solidification of lava spread over the large areas during the volcanic activity in the
তো যে জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, তো দাক্ষিণাত্য মালভূমি অগ্নুৎপাতের ফলে যে লাভা জমে গিয়ে যে মৃত্তিকার সৃষ্টি করেছে তাকে বলছি আমরা ব্ল্যাক সয়েল। এটা কটন চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর অপর নাম রেগুড়। আর এটার মধ্যে লোহা, অ্যালুমিনিয়াম আর আদিক্য কিন্তু দেখা যায়। পরবর্তী প্রশ্ন যেটা আমাদের জানলে ভালো হয়, দেখো পরিষ্কার আমি এটা আগে আলোচনা করেছি। আলোচনাটা কী ছিল, যে এর মধ্যে আয়রন আর অ্যালুমিনিয়াম প্রচুর পরিমাণে আসে। এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লোহা আর অ্যালুমিনিয়াম থাকে। এটা সাধারণত দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান প্লেটুতেই দেখা যায়। দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান প্লেটুতে এটা কিন্তু দেখা যায়। তো অ্যাপ্রক্সিমেটলি আমরা দাক্ষিণাত্য মালভূমির অবস্থানটা যদি দেখি, তাহলে এই অবস্থানে কিন্তু দাক্ষিণাত্য মালভূমি কিন্তু অবস্থিত। এই অঞ্চলে কিন্তু আমরা এই রেগুড় মৃত্তিকা দেখতে পাবো, যেখানে তুলা চাষ খুব ভালো পরিমাণে হয়। রাজ্যগুলির মধ্যে যেমন মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এইসব রাজ্যগুলো কিন্তু এই ব্ল্যাক সয়েল বা কৃষ্ণ মৃত্তিকা বা রেগুড়ের আধিক্য রয়েছে। তো পরবর্তী দেখি যে অ্যাপার্ট ফ্রম কটন কাল্টিভেশন, কটন চাষ ছাড়াও দিস ফার্টাইল সয়েল আর সুইটেবল ফর গ্রোয়িং ক্রিলস, অয়েল সিড, সিট্রাস ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, টোবাকো, সুগার কেন। তো এই মাটিতে শুধুমাত্র তুলাই জন্মায় না, এই মাটিতে কিন্তু অনেক কিছু জন্মায়, অর্থকরী ফসলও জন্মায় এবং খাদ্যশস্য অনেক জন্মায়। তো নামগুলো একবার বলে দিই, যে অয়েল সিড, সিট্রাস ফ্রুট, ভেজিটেবলস, টোবাকো অ্যান্ড সুগার কেন। এই ব্ল্যাক মৃত্তিকা বা ব্ল্যাক সয়েলে এটা হাই ময়েশ্চারাল রিটেনশন লেভেল, মানে এর মধ্যে জলের পরিমাণ কিন্তু কমই থাকে। আর ল্যাক ইন ফসফরাস, নাইট্রোজেন অ্যান্ড অর্গানিক ম্যাটার, এইগুলো কিন্তু ল্যাক করে কিন্তু এই রেড সয়েল ব্ল্যাক সয়েলের মধ্যে। পরবর্তী দেখব আমরা রেড সয়েল। এর পরবর্তীতে দেখব আমরা রেড সয়েল বা লোহিত মৃত্তিকা। এই লোহিত মৃত্তিকার মধ্যেও না আয়রন আর ম্যাগনেসিয়াম আধিক্য প্রচুর পরিমাণে দেখা যায়। আয়রন আর ম্যাগনেসিয়াম আধিক্য কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাবে এই রেড সয়েল মৃত্তিকায়। এটা কিন্তু প্রাচীন স্ফটিকাকার যে শিলা, তার কিন্তু অংশ হচ্ছে এই রেড সয়েল। এর মধ্যে গ্রানাইটস, নিস, এগুলো কিন্তু এই অঞ্চলে কিন্তু দেখা যায় বা পাওয়া যায়। এর মধ্যে কিন্তু খুব খনিজ সম্পদে ভরপুর। সেটা কি থাকে? আয়রন আর ম্যাগনেসিয়াম থাকে। এই দেখো, এই যে টার্মটা রেড সয়েল, এই রেড সয়েল নামটা হওয়ার পিছনে কারণ আছে। এই কারণ হচ্ছে এই আয়রন অক্সাইড বা লোহার যে যৌগ আয়রন, সেই আয়রন অক্সাইডের ডিফিউশনের ফলে কিন্তু এই মৃত্তিকাটা কিন্তু লাল রঙের হয়। পরবর্তী দেখো, এই মৃত্তিকা কভার্স অলমোস্ট হোল তামিলনাড়ু, সম্পূর্ণ তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, সাউথ ইস্ট মহারাষ্ট্র, ছত্তিশগড়, পার্টস অফ ওড়িশা, ঝাড়খণ্ড অ্যান্ড বুন্দেলখণ্ড। এই অঞ্চলে কিন্তু মোটামুটি কিন্তু এই রেড সয়েল আমরা দেখতে পাবো। পরবর্তী প্রশ্ন যেটা আসে, সেটার মধ্যে দেখো রেড সয়েলের মধ্যে কী কী বেশি পাওয়া যায়। এক হচ্ছে নাইট্রোজেন, 2 নম্বর হিউমাস, 3 নম্বর ফসফরাস। নাইট্রোজেন, হিউমাস আর ফসফরাস কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু থাকে, বাট রিচ ইন পটাশ। পটাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে থাকে পটাশ এই রেড সয়েলের মধ্যে। এবার দেখো, এই রেড সয়েলে কী কী জিনিস চাষ হয়। এই রেড সয়েল, এই লোহিত মৃত্তিকা বা রেড সয়েল, এতে দেখো ধান, মিলেট, তামাক এবং ভিন্ন ভেজিটেবল যেমন গ্রাউন্ডনাট, পটেটো ইত্যাদি বেশ ভালো পরিমাণে কিন্তু হয় এই রেড সয়েলে বা লোহিত মৃত্তিকায়। পরবর্তীতে চলে আসবো আমরা ল্যাটেরাইট মৃত্তিকায়। দেখো, আরেকটা গুরুত্বপূর্ণ মৃত্তিকা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। এই ল্যাটেরাইট মৃত্তিকা দেখো, এই ল্যাটেরাইট মৃত্তিকা ট্রপিক্যাল মনসুন কন্ডিশনে কিন্তু দেখা যায়। ট্রপিক্যাল মনসুন বলতে কি, ক্রান্তীয় মৌসুমী যে কন্ডিশন, সেই কন্ডিশন যেখানে থাকে সেখানে কিন্তু এই ল্যাটেরাইট সয়েল
এবার দেখি এই ল্যাটেরাইট মৃত্তিকার মধ্যে কি কি থাকে, কোন ধরনের খনিজ থাকে। তো দেখো ল্যাটেরাইট মৃত্তিকার মধ্যে তোমার থাকছে হচ্ছে রিচ ইন অক্সাইডস অফ আয়রন, আয়রনের অক্সাইড আর অ্যালুমিনিয়ামের অক্সাইড। হ্যাঁ, আয়রনের অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু এই ল্যাটেরাইট মৃত্তিকার মধ্যে থাকছে। এটা মোটামুটি পাওয়া যাচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, ইস্টার্ন ঘাট বা পূর্বঘাট, রাজমহল পাহাড়, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু ইত্যাদি জায়গায়। দেখো ল্যাটেরাইট মৃত্তিকার মধ্যে কিন্তু একটা জিনিস গুরুত্বপূর্ণ বুঝতে হবে তোমাদের, সেটা হচ্ছে এটার মধ্যে কিন্তু খুব কম পরিমাণে নাইট্রোজেন থাকে। মানে মাটির উর্বর হওয়ার জন্য যেটা প্রয়োজন, সেটার জন্য যে নাইট্রোজেনের প্রয়োজন সেটা কিন্তু খুব কম পরিমাণে থাকে, এবং বিভিন্ন খনিজও কিন্তু কম পরিমাণে এই ল্যাটেরাইট মৃত্তিকার মধ্যে থাকে। এই ল্যাটেরাইট মৃত্তিকাতে কি কি ফসল বেশি উৎপন্ন হয় সেটা একবার দেখে নেওয়া যাক। এই ল্যাটেরাইট মৃত্তিকাতে দেখো চা, কফি, রাবার, সিনকোনা, নারকেল এবং কিছু কিছু ক্ষেত্রে ধান এবং মিলেট চাষও কিন্তু এই ল্যাটেরাইট মৃত্তিকায় করা হয়ে থাকে। গুরুত্বপূর্ণ হচ্ছে রাবার, সিনকোনা, চা, কফি, এ কটা মনে রাখো। রাবার, সিনকোনা, চা, কফি কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকায়। এবার দেখে নিই আমাদের জঙ্গলগুলোতে আর পাহাড়গুলোতে কী ধরনের মাটি আছে বা কী ধরনের মাটি আমরা দেখতে পাই। তো দেখো এখান থেকে যেটুকু তোমাদের লাগবে সেটা হচ্ছে যে হিমালয় পার্বত্য অঞ্চল যেটা আছে না, এই হিমালয় পার্বত্য অঞ্চলে আমরা মাউন্টেন সয়েল দেখতে পাবো। সেখানে সেখানে দেখবে যে হিউমাসের আধিক্য বেশি হবে। হ্যাঁ, হিউমাসের আধিক্য বেশি হবে এবং পটাশ থাকবে, ফসফরাস থাকবে, লাইম থাকবে, যেগুলো সার হিসেবে কিন্তু বাই ক্যারেক্টারিস্টিক্স কিন্তু এই মাটির মধ্যে রয়ে গেছে। এখানে চা, কফি, মশলা, হ্যাঁ, আর ট্রপিক্যাল ফুডসগুলো কিন্তু এইসবে ভালো হয়। এবার দেখবো আমরা অ্যারিড অ্যান্ড ডেজার্ট সয়েল কোথায় কোথায় পাওয়া যায়। দেখো বলছে এ লার্জ পার্ট অফ দ্য অ্যারিড অ্যান্ড সেমি অ্যারিড রিজিয়ন ইন রাজস্থান। এই অ্যারিড জোন রাজস্থানে আর সেমি অ্যারিড জোন কিন্তু রাজস্থানে রয়েছে। এছাড়াও পাঞ্জাব, হরিয়ানাতে কিন্তু কিছুটা এই অ্যারিড জোন রয়ে গেছে। তো দেখো যেটা বলার, দেখো এই যে আরাবল্লী পর্বত আমাদের ছিল আমাদের ভারতবর্ষে, এখানে কিন্তু লেস দ্যান 50 সেন্টিমিটার অ্যানুয়াল রেইনফল কিন্তু হয়েছে, যে কারণে এটা কিন্তু একটা ডেজার্ট কন্ডিশনস তৈরি করেছে। আরাবল্লী পর্বতমালার অবস্থানটা একবার আমরা দেখে নিই। তো দেখো যেটা বলা হচ্ছিল, এই হলো আমাদের আরাবল্লী পর্বতমালা ভারতবর্ষের। এই আরাবল্লী পর্বতমালার এই অঞ্চলে কিন্তু 50 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হচ্ছে, যে কারণে এই অঞ্চলে কিন্তু ভারতের একমাত্র মরুভূমি থর মরুভূমি কিন্তু এই অঞ্চলে কিন্তু রয়েছে রাজস্থানে। এই অঞ্চলটা কিন্তু বেসিক্যালি কভার্ড রয়েছে ম্যান্টেল অফ স্যান্ড। এই লাইনটা তোমাদের কিন্তু, এই যে অ্যারিড রিজন, এটা কিন্তু ম্যান্টেল অফ স্যান্ড, যেটা কিন্তু ইনহিবিটস করছে সয়েল গ্রোথকে, মৃত্তিকা কিন্তু ইনহিবিটস করছে গ্রোথকে। এবার দেখো এর মধ্যে ফসফেট কন্টেন্ট করে, হ্যাঁ, এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফসফেট কন্টেন্ট করে। নাইট্রোজেন এর মধ্যে খুবই কম পরিমাণে থাকে এবং এর মধ্যে অনেক কিছুর ডেফিসিয়েন্সি দেখা দেয়। হ্যাঁ, এর মধ্যে অনেক কিছুর ডেফিসিয়েন্সি আমরা লক্ষ্য করব। দেখো ফসফরাস আর নাইট্রাস কিছু কিছু ক্ষেত্রে এই অঞ্চলটাকে ফার্টাইল বানায়, আর যদি ময়েশ্চার অ্যাভেলেবেল থাকে বা জলীয় ভাবটা যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে কিন্তু এই অ্যারিড জোনের বা ডেজার্ট সয়েলগুলো কিন্তু একটু ফার্টাইল হওয়ার সম্ভাবনা থেকে যায়। দেখো এই মাটি যে অঞ্চলে, সেই মাটিতে যে চাষের ভাবনা চিন্তায় বদল হয়ে গেছে যখন ইন্দিরা গান্ধী ক্যানাল যখন এই অঞ্চলে খনন করা হয়েছে। ইন্দিরা গান্ধী ক্যানাল বা রাজস্থান ক্যানাল, এই রাজস্থান ক্যানাল কিন্তু এই অঞ্চলের কিন্তু চাষবাসের মানচিত্রই পাল্টে দিয়েছে। আগে এই অঞ্চলে বেশি চাষবাস হতো না, বা ডেজার্ট সয়েলে বেশি চাষবাস হতো না। ভারতের দীর্ঘতম খাল ইন্দিরা গান্ধী ক্যানাল বা রাজস্থান ক্যানাল কিন্তু এই সমস্যা পুরোটা মিটিয়েছে, এই সমস্যাটা মিটিয়ে ফেলেছে, এবং ডেজার্ট সয়েলে প্রচুর পরিমাণে চাষবাস কিন্তু এখন হচ্ছে। এইবার দেখি যে, এবার দেখা যাক যেগুলো আর জানতে হবে তোমাদের। হ্যাঁ, তো দেখো একটা জানতে হবে খাদর আর বেট।
হ্যাঁ, খাদর বলতে বোঝায় বন্যাপ্রবণ অঞ্চলের নবীন পলিযুক্ত মাটিকে উত্তরপ্রদেশে খাদর বলে, আর পাঞ্জাবে বেড বলে। সেকেন্ড থিং দেখো ভাঙর, এটা নিয়ে আগে আলোচনা হয়েছে। প্রাচীন পলিযুক্ত মাটি অঞ্চলকে কিন্তু ভাঙর বলা হয়। ছোট ঘুটিং, অনেক সময় প্রাচীন পলি গঠিত অঞ্চল ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট ঘুটিং বা কাঁকড় সৃষ্টি করে। এছাড়া দেখো রেহ, কলার, ঊষর, এই শব্দ তিনটে কিন্তু আমাদের জানতে হবে। রেহ, কলার আর ঊষর। দেখো সমভূমি অঞ্চলে কৃষিকাজের জন্য ব্যাপক জলসেচ হয়, ফলে অনেক জায়গার মাটি লবণাক্ত মাটির সৃষ্টি করে। স্থানীয় ভাষায় এই মাটিকে রেহ, কলার বা ঊষর নাম দিয়ে চেনা হয়। তো বেসিক্যালি দেখো এই রেহ, কলার বা ঊষর একটু লবণাক্ত মাটির কিন্তু একটা করে ভাগ। এবার দেখো ভুর, এটা জানতে হবে। সমভূমি অঞ্চলের পশ্চিমে গঙ্গার তীরে ছোট ছোট বালিরে দেখা যায়, এদেরকে ভুর বলে। আর দেখো এটা জানতে হবে দোয়াব, বলছে দুই নদীর মধ্যবর্তী পলিযুক্ত উঁচু অংশকে আমরা দোয়াব অংশ বলছি। পরের পয়েন্ট যেটা বলছি লিখে রাখো, যে গাঙ্গেয় সমভূমি, এই গাঙ্গেয় সমভূমি কিন্তু ভাঙড় দিয়ে গঠিত। এই গাঙ্গেয় সমভূমি কিন্তু ভাঙড় দিয়ে গঠিত। নেক্সট পয়েন্ট লেখো, খাদারের পরিবর্তিত অঞ্চলকে স্থানীয় ভাষায় ধায়া বলে। খাদারের পরিবর্তিত অঞ্চলকে স্থানীয় ভাষায় ধায়া বলে। এইবার পশ্চিমবঙ্গ সংক্রান্ত মাটি থেকে যে প্রশ্নগুলো আসা যাওয়া করার সম্ভাবনা আছে, বা যে জায়গাগুলো একটু জানলে ভালো হয়, সেগুলো একটু আলোচনা করে নেওয়া যাক। আমি যেটুকু বলবো সেটুকুই শুধু লিখবে, আর বাকিগুলো কিন্তু তোমরা এখন লিখবে না, তাহলে কিন্তু পড়ার যে সিকোয়েন্স সেটা কিন্তু শুরুতে গড়বড় হয়ে যাবে। তো মাটি লিখছি, মাটির ক্ষেত্রে দেখো প্রথমে দেখো বরেন্দ্রভূমি, বলছে কোশি আর মহানন্দার পুরনো পলি দ্বারা গঠিত সমভূমি, এটা হলো বরেন্দ্রভূমি। ক্লিয়ার? কোশি আর মহানন্দার পুরনো পলি দ্বারা গঠিত হচ্ছে যে সমভূমি, সেটা হচ্ছে বরেন্দ্রভূমি। নেক্সট দেখবো আমরা রাঢ় অঞ্চল। রাঢ় অঞ্চল দেখো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর ও বর্ধমানের কিছু অংশ এই ধরনের সমভূমি দেখা যায়। এখানে লাল মাটির অধিক্য বেশি, ক্ষারকীয় ও কম জৈব পদার্থ কিন্তু এখানে রাঢ় অঞ্চলের মাটিতে দেখা যায়। পরবর্তী দেখে রাখো যে হামাদ অঞ্চল। এই হামাদ অঞ্চল বলতে আমরা কি বুঝবো? দেখো রোহি অঞ্চলের পশ্চিমে যে ক্ষুদ্র মরু অঞ্চল, তার থেকে আরও পশ্চিমে রয়েছে পাথুরে হামাদ অঞ্চল। এটা পাথুরে ভূমিরূপ। দেখো একটা টার্ম পাবে হচ্ছে মরুস্থলী। ভারত ও পাকিস্তানের সীমান্তে বালুকাময় যে অঞ্চল, তাকে আমরা বলছি মরুস্থলী। আর একটা জিনিস এখানে জানতে হবে যে অন্তর্বাহিনী নদী লুনি, এইটা দিয়ে যে পলি সঞ্চয় হয়ে যে অঞ্চলটা সৃষ্টি হয়েছে, সেটা রোহি নামে পরিচিত। সরস্বতী নদীর শুষ্ক খাত বর্তমানে ঘর ঘর নামে পরিচিত। অন্তর্বাহিনী নদীর উত্তর অংশকে থালি বলা হয়। এই কটা জিনিস কিন্তু এই মাটির মধ্যে তোমরা লিখে রেখো, তোমাদের কিন্তু চাকরির জন্য বেশ সুবিধাজনক জায়গায় থাকে। এবার দেখো মাটিতে আর একটা বস্তু জানতে হবে, যে চেরনোজেম মাটি। হ্যাঁ, চেরনোজেম মাটিটা কি জিনিস সেটা একটু জানতে হবে। এই চেরনোজেম হচ্ছে উর্বর কালো হিউমাসযুক্ত মৃত্তিকা। এই নামটা পরীক্ষায় আসে, এটা একটু মনে। ভারতের মাটি সংক্রান্ত এই তথ্যগুলো আপাতত খাতায় লিখে পড়ে ফেলো। এরপরে পরবর্তী ধাপে আরও আমরা মাটি সম্বন্ধে ধীরে ধীরে পড়তে থাকবো।